আজকে থেকে প্রায় ৮-৯ বছর আগে এসএসকেএম হাসপাতালে আউটডোরে এক ভদ্রমহিলা আসেন। তিনি একাই এসেছিলেন এবং প্রচণ্ড পেটে ব্যথা এই সমস্যা উনি এসে ডাক্তারকে বলেন এবং সেই সময় উনি বলেছিলেন ওনার প্রচণ্ড পেটে ব্যথা করছে, উনি বাড়িতে একা থাকেন এবং ওনার এতটাই ব্যথা করছে যে মাঝে মধ্যে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। তো ডাক্তারবাবু সমস্তটা শোনেন। শোনার পরে ডাক্তারবাবু ওনাকে একটা ওষুধ দেন এবং ওনাকে বলেন যে আপনি ওষুধটা শুরু করুন, না তার সাথে কিছু টেস্ট লিখে দেন। তো ভদ্রমহিলা বলেন যে উনি বাড়িতে একা থাকেন, ওনার অবস্থা ভীষণ খারাপ, উনি ওষুধটা না হয় কিনে খাবেন কিন্তু টেস্ট করতে যাওয়া সেটা ওনার পক্ষে একা একা সম্ভব নয় এবং ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করতে থাকেন আপনি আমাকে বাঁচান। তো এইভাবে যখন বারবার বলতে থাকেন এবং ডাক্তারবাবু বোঝেন যে ভদ্রমহিলার ওনার বয়স হচ্ছে মধ্যবয়সী একটি ভদ্রমহিলা, তো ডাক্তারবাবু বোঝেন যে ব্যাপারটা একটু সিরিয়াস। তো উনি বলেন যে ঠিক আছে আপনি তাহলে এখানে ভর্তি হয়ে যান। এবার ওই ভদ্রমহিলা তখন বলেন যে ঠিক আছে আমি ভর্তি হতে রাজি আছি। তো তারপরে ভদ্রমহিলাকে জেনারেল ওয়ার্ডে আর কি মহিলা ওয়ার্ডে ওনাকে ভর্তি করা হয় এবং সেই সময় ওই ওয়ার্ডে কর্তব্যরত এক নার্স দিদি ছিলেন যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন। ওই ভদ্রমহিলাকে প্রথমে দেখে আর পাঁচটা সাধারণ মানুষের মতো হলেও সে যে একেবারেই সাধারণ ছিল না সেটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে এবং ওই ওয়ার্ডে যেহেতু এই দিদি নার্স হিসেবে কর্তব্যরতা ছিলেন সে সময় উনি কিন্তু এমন অনেক, শুধু উনি নয় ওনার সাথে আরও 2-3 জন যারা ডিউটিতে ছিলেন তারাও কিন্তু কম বেশি অনেক রকমের ভয়ঙ্কর জিনিস অভিজ্ঞতা করেছিলেন। কিন্তু আজকের ঘটনাটা যে ম্যাডাম পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে রমা। তো রমাদি কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর জিনিসটা দেখেছিলেন এবং ওই মহিলাকে দেখে একটা সময় এমনও মনে হয়েছে যে ওই মহিলা আদৌ মানুষই নন। কী সেই ঘটনা যদি সেটা জানতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। আমি আপনাদেরকে সেই সত্যি ঘটনাটা বলবো যেটা কলকাতার বুকে ঘটে গেছিল, ভয়ঙ্কর একটা ঘটনা। আমি সকলকে রিকোয়েস্ট করছি কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই বলে থাকি। তাই এরকম কোনো অভিজ্ঞতা যদি আপনার হয়ে থাকে বা আপনাদের পরিচিত কারোর হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু সবার কাছে শোনার জন্য আমাদের চ্যানেলে শোনানোর জন্য আর কি আমাদের চ্যানেলে ইমেল করে দিন। তো সেই ইমেল আইডি কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেসেই আপনারা ইমেল পাঠাতে পারেন। আর একটা কথা বলবো, আপনারা অনেকে অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু এমন কিছু কিছু ঘটনা পাচ্ছি এবং এমন কিছু কিছু ইমেল পাচ্ছি যে ইমেলগুলো নিয়ে আমি ভেবেছি একদিন একটা আলাদাই এপিসোড করবো, একটা আপনাদেরকে অনেক কিছু আমার হয়তো বলার আছে, আপনারা হয়তো অনেক কিছু আমার থেকে শুনতে চাইছেন। তো এটুকুই বলবো, এই মুহূর্তে আমরা শুধুমাত্র ভৌতিক ঘটনা বা দৈবিক ঘটনা এগুলোই শেয়ার করি, কিন্তু এছাড়াও অনেক ধরনের ঘটনা আপনারা পাঠাচ্ছেন, অনেক বিষয় বলছে যে আপনি কিছু বলুন, এই বিষয়টা ঘটেছে, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের এই একটা ঘটনা ঘটেছে, আপনি কেন কিছু বলছেন, এরকম অনেকে অনেক কিছু লিখে লিখে ইমেল করছেন। তো ব্যাপার হচ্ছে দেখুন, সব বিষয় নিয়ে তো সবসময় কথা বলা যায় না, আর আমি সাধারণত কোনো এই ধরনের বিষয় নিয়ে কথা বলি না, শুধুমাত্র আমি ঘটনা শোনাতে আসি আপনাদের সামনে, আমি ঘটনাটা শোনাই, ব্যাস এইটুকুই। তো সেই জন্য আমি এইসব কোনো বিষয় নিয়ে আমি কথা বলি না, আর সেই জন্যই আমি শুধুমাত্র যেটুকু আমার চ্যানেলের দর্শকদের জন্য যেটুকু থাকে শুধুমাত্র আমি সেটুকুই বলি। তো এই ধরনের রিকোয়েস্ট অনেক আসে আমি দেখেছি। তো আমি চেষ্টা করব আপনাদেরকে আপনারা যা যা ইমেল করে পাঠান সেই বিষয়ে কিছু এপিসোড বানানোর, কিন্তু আজকের এপিসোডটা একটু ভয়ঙ্কর হতে চলেছে। আমি সকলকে রিকোয়েস্ট করব প্রত্যেকে শুনুন মন দিয়ে। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে হাওড়া থেকে রমাদি লিখে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন উনি ওনার ছেলের সাহায্য নিয়ে ইমেলটা করেছেন
এবং ওনার পুরো যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাটা শেয়ার করেছেন। উনি ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে ঘটনাটা বলছি। আজ থেকে প্রায় 12 বছর আগে রমাদি এসএসকেএম হাসপাতালে নার্স হিসেবে কাজে যোগ দেন। উনি যেটা জানিয়েছেন ওনার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, তো সেখান থেকে উনি এইখানে কলকাতায় আর কি কাজের জন্য আসেন। এবং উনি প্রথম দিকে প্রচণ্ড আর কি কাজের প্রতি প্রচণ্ড মনোযোগী ছিলেন। ওনার মেন গোল ছিল যে উনি পেশেন্টদেরকে সব থেকে ভালোভাবে হেল্প করবেন, নার্সদের যা যা কাজ সেগুলো উনি ভালো করে করবেন। এবং আর একটা যেটা জিনিস উনি লিখেছেন যে উনি যখন প্রথম কাজ শুরু করেছেন, উনি প্রথম কাজ শুরু করেন আজ থেকে প্রায় 16 বছর আগে। তো প্রথম যখন উনি কাজ শুরু করেন ওনার একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে উনি মানুষের কোনো পেশেন্ট হয়তো এলো, সেই পেশেন্টের কথা উনি খুব শুনতে চাইতেন, যে সেই পেশেন্টটা কী ভাবছে। মানে অনেকে হয় না যে ট্রিটমেন্ট করাতে এসছে, সেখানে শুধুমাত্র নার্সের যেটুকু কাজ সেটুকু সে করে চলে যাচ্ছে, বা ডাক্তারের যেটুকু কাজ সেটুকু করে চলে যাচ্ছে। কিন্তু রমাদি ছিলেন একটু অন্যরকম। উনি একটু পেশেন্টের সাথে গল্প করতেন, তার বাড়িতে কি আছে, কে আছে, এইসব সম্পর্কে একটু কথা বলতেন, যাতে পেশেন্টের মানসিক দিকটাও একটু ঠিকঠাক থাকে। তো এইভাবেই উনি ওনার কাজটাকে খুব ভালোবেসে করছিলেন। ভালো কথা। তো এরপরে উনি যখন এসএসকেএম হাসপাতালে চলে এলেন কাজ নিয়ে, তো সেখানে উনি সুন্দরভাবে কাজ করলেন। এবং উনি যেটা জানিয়েছেন যে উনি যখন থেকে এসএসকেএম হাসপাতালের সাথে যুক্ত হন নার্স হিসেবে, তখন থেকে উনি দেখছেন এই হাসপাতালে প্রচণ্ড চাপ। আপনারাও জানেন যে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই হাসপাতালে চিকিৎসা করাতে। এবার সুপার স্পেশালিটি হাসপাতাল বলে কথা, বিভিন্ন ধরনের রুগী, ক্রিটিক্যাল রুগীও থাকে। তো এরকমই একদিন একজন মধ্যবয়সী ভদ্রমহিলা, যাকে দেখে খুব গরিব বলা যায় না, আবার খুব বিশাল বড়লোক সেটাও নয়, মোটামুটি মধ্যবিত্ত, এবং তিনি একটা খুব পেটে ব্যথা হচ্ছে এরকম একটা সিমটম নিয়ে উনি প্রথমে বাইরে ওপিডিতে ডাক্তার দেখাতে এসেছিলেন। তো সেখান থেকে ওনার সিমটমস দেখে ওনারা বলে যে ঠিক আছে, আপনাকে তো তাহলে ইমিডিয়েট ভর্তি করতে হবে। তো তারপরে যাই হোক করে ওনাকে ভর্তি করা হয়। আচ্ছা, এখানে বলে রাখি ওই ভদ্রমহিলা কিন্তু একাই এসেছিলেন, ওনার সাথে কিন্তু কেউ আসেনি। তো ওনার মেডিকেশন সঙ্গে সঙ্গে শুরু হয়েছে, কিছু টেস্ট হয়েছে, প্রথমে ব্লাড নিয়ে গেছে। এবার প্রথম যেদিন ওই মহিলা এসএসকেএমের মহিলা ওয়ার্ডে আসেন, তো এই রমাদি কিন্তু দায়িত্বে ছিলেন। তো উনি দেখছেন যে প্রচুর পেশেন্ট আছে, মানে প্রত্যেক দিনই প্রায় প্রচুর পেশেন্ট ওখানে ভর্তি হয়, কিছু পেশেন্ট ভালো হয়ে বাড়ি চলে যায়। তো উনি দেখছেন এরকমই একজন মধ্যবয়সী ভদ্রমহিলা শুয়ে আছে, তার পেটে যন্ত্রণা হচ্ছে, সেই সব উপসর্গ নিয়ে তার আরও হিস্ট্রি লেখা রয়েছে, প্রেসক্রিপশানে তার কী টেস্ট হবে, কী ওষুধ তাকে দিতে হবে। তো রমাদি যেরকম সমস্ত পেশেন্টদের সাথেই বিহেভিয়ার করে, তো বলছে যে আপনি কোথা থেকে এসছেন। তো ওই মহিলাটি বলেন যে আমি অমুক জায়গা থেকে এসেছি, কোনো একটা জায়গার নাম বলে, সেটা রমাদির এখনও মনে নেই যে কোন জায়গাটার নাম এক্স্যাক্ট বলেছিল। তো বলছে আপনার বাড়িতে কে আছে। তো মহিলা বলছে আমার বাড়িতে কেউ নেই। মানে একটু রাগ, একটু অভিমান মনে হচ্ছে যেন ওনার গলায় স্পষ্ট, এইরকম আর কি। উনি বলেন আমার বাড়িতে কেউ নেই। যাই হোক, তো রমাদি ভেবেছে হতেই পারে, বাড়িতে সবারই যে বাড়ির লোক থাকবে বা থাকলেও যে তারা সম্পর্ক রাখবে, যোগাযোগ রাখবে, তা তো নয়। তো রমাদি বললেন যে একদম চিন্তা করবেন না, আপনার চিকিৎসা শুরু হয়ে গেছে, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে যাবেন। এবং এভাবেই কিন্তু রমাদি সমস্ত পেশেন্টদের সাথে ওনার কথা বলেন। তো ভদ্রমহিলাকে যখন এই কথা বলা হলো, উনি না মানে কীরকম একটা মুখভঙ্গিমা করলেন। এবার যেটা উনি জানিয়েছেন যে উনি তো বহু পেশেন্টদের সাথে কাজ করেছেন বহু বছর। তো কোনো পেশেন্টকে যদি বলা হয় যে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন, হয় তারা প্রচণ্ড আনন্দ পায়, সেটা শুনে খুব পজিটিভ ফিল করে। আদারওয়াইজ আর একটা রিয়াকশন যেটা সাধারণত পেশেন্টরা দিয়ে থাকে, যে আপনি বেকার কথা বলছেন, আমি এভাবে এত তাড়াতাড়ি তো সুস্থ হব না, এখন আমাকে হয়তো অনেক ভোগান্তি ভুগতে হবে, তাই হয়তো আপনি এরকম বলছেন। এই দুটো রিয়াকশানের মধ্যে যে কোনো একটা রিয়াকশান দেখা যায় পেশেন্টদের মধ্যে। তো এগুলো যখন শুনলো, তো মানে এই কথাগুলো শোনার পর না ভদ্রমহিলা কীরকম একটা মনে হয় দীর্ঘশ্বাস ফেললো। তো উনি ভেবেছেন যে ঠিক আছে, কষ্ট পাচ্ছে মানুষটা, তাকে সে আর কি এখন বলবে। যাই হোক, তো উনি ওনার কাজকর্ম, ওনার যেটুকু কাজ ছিল সেটুকু করে উনি অন্য পেশেন্টকে অ্যাটেন্ড করতে চলে গেছে। এবার যাই হোক, সেখানে সব কিছু ঠিকঠাক চলছে, ওনার চিকিৎসা শুরু হয়েছে। তো ওনার সেই সময় দিনের বেলা শিফটিং চলছিল।
তো উনি আসছে, আবার বিকেলবেলা হয়েছে, উনি বাড়ি চলে গেছে, আবার তার জায়গায় অন্য নার্স ওই ওয়ার্ডের দায়িত্বে ছিল, যেটা খুবই স্বাভাবিক। এইবারে ওই মহিলা অ্যাডমিট হওয়ার 3-4 দিন পর থেকে রমাদি শুনতে পাচ্ছে যে অন্যান্য দায়িত্বে যে সমস্ত নার্স আছে বা যে সমস্ত আয়ারা ওখানে কাজ করেন, তো তারা না খুব একজনের উপরে বিরক্ত, একটা পেশেন্টের উপরে। তো রমাদি বলছে যে কি ব্যাপার, তোমরা কাকে নিয়ে কথা বলছো বলো তো? তো তখন ওনাকে বলছে, আর বলবেন না, ওই যে মহিলাটা এসছে না কদিন আগে, পেটে ব্যথা নিয়ে এসছিল, তো ওকে ডাক্তার ওষুধ দিচ্ছে, ওর রিপোর্ট মোটামুটি সব ঠিকঠাকই আছে, 2-1টা ছাড়া। তো ডাক্তারবাবু বলেছে যে আপনি ওষুধ খান, আপনি আবার পরে চেক আপে আসবেন, আপনাকে আমরা ডিসচার্জ করে দিচ্ছি। কিন্তু এই মহিলাকে যখনই বলেছে যে ডিসচার্জ করে দিচ্ছি, তখন মহিলাটা নাকি প্রচণ্ড চিৎকার করে কেঁদে বলেছে যে আমার মাথাতেও প্রচণ্ড যন্ত্রণা করে, আবার আমার হাত পা প্রচণ্ড ব্যথা করে। আপনি আমাকে যদি এখনই ডিসচার্জ করে দেন, আমি তো বাড়িতে একা থাকি, আমি যদি আবার অজ্ঞান হয়ে যাই, ব্যথায় কষ্ট পাই, তাহলে কি হবে? তো ডাক্তারবাবু আবার ওকে চেক আপ করে আবার কিছু টেস্ট দিয়েছে, আবার কিছু নতুন মেডিসিন শুরু করেছে। আর ওই ওয়ার্ডে অন্যান্য যত মহিলারা থাকে তারা বলছে যে ও নাকি সারাদিনে অদ্ভুত অদ্ভুত মুখ থেকে আওয়াজ বের করে, এবং রাতের বেলা নাকি এমন মাঝে মধ্যে আওয়াজ করে, মাঝে মধ্যে এমন নাকি শরীর ব্যাকায় চোরায় যে বাকি যারা পাশে যে বেডগুলোয় যে সমস্ত রুগীরা আছে তারা নাকি খুব অবাক হয়ে যায় প্রথমে, এবং তারপরে খুব ভয় পেয়ে যায়। তো এটা নিয়ে একটা বাকি রুগীরা বা তাদের যারা পরিজন আছে তারাও এসে বলছে যে এনাকে যদি একটু সাইডের বেডে করে দেওয়া যায়, ওনার হয়তো ওরা সত্যি কষ্ট হয়, কিন্তু উনি মুখ থেকে নাকি অসম্ভব রকমের ভয়ঙ্কর আওয়াজ করে রাতের বেলা। ইভেন রাতের বেলা যে নার্স আর কি ডিউটিতে ছিল, সে হয়তো কোনো পেশেন্টকে ওষুধ খাওয়াতে এসছে, তো সে ওরকম একটা বিদঘুটে টাইপের গলার আওয়াজ শুনেছে। তো এই সমস্ত ব্যাপার হলো। তো তখন রমাদি শুনে বলল যে হ্যাঁ, নিশ্চয়ই অসুবিধা আছে, সেই জন্যই হাসপাতালে আছে, কোনো সুস্থ ব্যক্তি তো আর হাসপাতালে থাকবে না, তো ঠিক আছে, ওনার বেডটা তাহলে চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে। তো এই করে যেটা হলো যে ওনার বেডটা একদম ওই ওয়ার্ডের একদম কোনায়, এবং যেখানে আর কি একদম দেওয়ালের পরে হচ্ছে যেখানে নার্স দিদিরা বসেন, সেখানকার একটা জায়গা রয়েছে যেখানে নার্সরা তাদের ডিউটির সময় বসে থাকে, বা তাদের যে সমস্ত কাজকর্ম থাকে লেখাঝুঁকির, তো ওইখানে একটা ছোটো নার্সদের জন্য বসার ঘর রয়েছে, এবং সেই দেওয়ালের কাছে একদম কোনা করে ওই ভদ্রমহিলাকে স্থানান্তর করা হলো। ঠিক আছে, ভালো কথা। তো এর যে পরের উইকটা ছিল, সেই উইক থেকে রমাদির নাইট ডিউটি পড়েছে ওই ওয়ার্ডেই। এবার রমাদিকে তো তার আগে যিনি নাইট ডিউটিতে ছিল, তো সেই মহিলা আর কি নার্স যিনি বলছেন যে দেখো, তুমি তো নাইট ডিউটি করবে, তো ওই মহিলা যেদিকে আর কি শুয়ে আছে ওদিকে বেশি যাওয়ার দরকার নেই। মহিলাটা কীরকম অস্বাভাবিক রকমের আচরণ করে, বলছে যে সিনিয়র ডাক্তার যে আছে তার সাথে কথা বলে ওকে হাসপাতালে দেখা যাক ওর আর কোনো কিছু সত্যি অসুবিধা আছে কি না, কারণ ও কিছুতেই হাসপাতাল থেকে যেতে চাইছে না। ওকে যতই আর কি ডাক্তারবাবু বলছেন যে তোমাকে আমি ডিসচার্জ করে দিচ্ছি, তোমার সেরকম কোনো মেজর অসুবিধে নেই, তো সেই মহিলা নাকি কিছুতেই বাড়ি যেতে রাজি নয়। তো রমাদি বলল ঠিক আছে, এই ব্যাপারটা দেখে নেবো, কোনো ব্যাপার না। এবার নাইট শিফটে ওনার ডিউটি পড়েছে। এবার ওখানে ওই ওয়ার্ডে সেই সময় একজন পেশেন্ট ছিল, যার প্রত্যেক 2 ঘন্টা অন্তর একটা মেজারমেন্ট নিতে হতো তার, ঠিক আছে। তার বিভিন্ন ধরনের, তার একটুখানি ক্রিটিক্যাল তার কন্ডিশন ছিল, তো সেই জন্য প্রতি 2 ঘন্টার পর এসে ওই মেজারমেন্টগুলো নিতে হবে রমাদিকে। তো উনি প্রথমে ওই 10টা 10:30 নাগাদ একবার গেছে, তো ওয়ার্ডে গিয়ে দেখছে ওই মহিলাটা কোনায় করে একদম শুয়ে আছে, পিছন দিকে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। তো দেখছে যে ঠিক আছে, শুয়ে থাকতেই পারে, অসুবিধা তো কিছু নেই। তো ভাবছে যে সবাই ওর নামে এরকম কমপ্লেন করছিল, কিন্তু মহিলা তো প্রায় 11টা বেজে গেল, কোনো অস্বাভাবিকতা তো কিছু দেখলাম না। তো রমাদি তখন আর কি বারবার উনি নাইট ডিউটিতে একটুখানি সময় হয়তো বসছে, তারপরে আবার রাউন্ডে আসছে, দেখছে কোনো পেশেন্টের কোনো কিছু দরকার আছে কিনা, কারোর কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো উনি যখন ওইখান দিয়ে ঘুরে আসছে তখন প্রায় 12:30 বাজে। এবার ওনার একটু সন্দেহ হলো, কারণ অত রাতের বেলা কি হয়, ওয়ার্ডের মোটামুটি লাইটগুলো কিন্তু অফ করে দেওয়া হয় যাতে পেশেন্টরা ভালো করে ঘুমোতে পারে। এবার যদি কোনো পেশেন্টের কোনো স্পেশাল কোনো মেডিকেশনের দরকার পড়ে বা কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়ে, সেটা আইভি হোক বা অক্সিজেন যাই হোক,
তো সেই জন্য সেইখানকার লাইটটা সেই সময় জ্বালিয়ে দেওয়া হয়, আদারওয়াইজ লাইট সব অফ করে দেওয়া হয়। মানে ঘুটঘুটে অন্ধকার নয়, বাট মেন বড় বড় লাইটগুলো অফ থাকে, হালকা আলো থাকে। তো এবারে যেটা হলো সেটা হচ্ছে যে রমাদির একটুখানি মনে হলো যে ওই মহিলা একটুখানি উসকুস করছে। তো রমাদি ভাবলো যে উনি দায়িত্বে রয়েছে, তো ভাবলো যে একবার ওনার কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি ওনার কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা, কিছু দরকার কিনা। তো উনি হেঁটে হেঁটে গিয়ে যখন ওনার বেডের সামনে এসছে, তো তখন দেখছে যে উনি ওরকমই ঠিক দেয়ালের দিকে মুখ করে উনি পাশ ফিরে শুয়ে আছে, আর মাঝে মধ্যে একটুখানি নড়াচড়া করছে। তো রমাদি জিজ্ঞেস করেছে যে আপনি ঠিক আছেন তো, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? তো তখন ওই মহিলা মানে জাস্ট হাত দিয়ে আশ্বস্ত করছে, মানে রমাদি যখন জিজ্ঞেস করছে ওনার দিকে কিন্তু ফেরেনি, মানে ওনার মুখটা রয়েছে দেয়ালের দিকেই। তো রমাদি বুঝতে পারলো যে মহিলা ঠিক আছে, তো উনি আবার চলে গেছে। এবার যেহেতু রমাদি যেখানটা বসে, নার্সদের জন্য বসার যে ঘরটা রয়েছে, তো সেই যে ঘরটা কিন্তু একদম ওই দেয়ালের সাথেই, মানে লাগোয়া আর কি বলা যেতে পারে। তো সেখানে উনি বসে আছে। তো হঠাৎ করে একটা চাপা গলায় কান্নার আওয়াজ এসছে। এবার অনেকেই হাসপাতালের মধ্যে অনেক রকমের সিচুয়েশানে থাকে, তো কান্নাকাটি করা সেটাও খুব অস্বাভাবিক নয়, সেটাও হয়ে থাকে। কিন্তু এই কান্নাটা একটু কীরকম যেন লাগে, কীরকম যেন কান্নাটা মনে হচ্ছে যেন গলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা অদ্ভুত টাইপের, মানে কানে বাজছে টাইপের একটা আওয়াজ হয়। তো রমাদি ভাবলো যে কী হলো, কারোর কি কোনো অসুবিধে হচ্ছে? তো উনি ওখান থেকে মানে ওই ওনার চেয়ারে বসেছে, তো সেখান থেকে উনি এমে, তখন রাত প্রায় 1:30 বাজে, উনি চেয়ার থেকে উঠে এদিকে আসছে। তো তখন দেখেন যে একদম দেয়ালের কাছে ওই যে মহিলাটি রয়েছে, তো সেই মহিলাটারই আর কি মুখ থেকে আওয়াজ হচ্ছে, এবং উনি একদম চিত হয়ে শুয়ে আছে। এবার চিত হয়ে যখন শুয়ে আছে, ওর উপরে কাজ যেত, তখন রমাদি জিজ্ঞেস করছে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? কী অসুবিধা হচ্ছে আপনি বলুন। তো ওই মহিলাটা না মানে মাথাটা নাড়ছে, মানে না সূচক আর কি একটা ইঙ্গিত করছে। তো রমাদি বুঝতে পারছে না ব্যাপারটা কি হলো। তো রমাদি লাইটটা জ্বালিয়েছে। তো লাইটটা যখন ওখানকার বড়টা জ্বালিয়েছে, তো তখন উনি যেটা দেখেন, সেরকম কিছু যে উনি আদৌ দেখতে পারেন সেটা না উনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। উনি দেখছেন যে ওই মহিলার মুখটা পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো পুরো কালো কোটরের মধ্যে ঢুকে গেছে, এবং ঠোঁটের জায়গাটা পুরো কালচে পেরে গেছে। মানে একটা জীবিত মানুষের সাধারণত কিন্তু এরকম মুখ চোখের অবস্থা হয় না। একদম এক্স্যাক্ট উনি দেখলেন ওরকম মুখটা কীরকম সাদা হয়ে গেছে, চোখগুলো কালো কালো, আর ঠোঁটের জায়গাটা কালো। আর হঠাৎ করে জাস্ট মানে কয়েক সেকেন্ডের মধ্যে যখন রমাদি ওটা দেখে একটু হয়ে গেছে, ওনার দিকে মহিলাটা না মানে খুব দ্রুত ওনার দিকে ফিরে উঠে বসে, মানে একদম ধরাক করে উপরে উঠে বসেছে। মানে যেখানে উনি সারাদিনে ওনার দেখায় যে ওনার শরীরে কোনো জোর নেই, উনি উঠতে পারে না, উঠতে অনেকক্ষণ সময় লাগে, বসতে অনেকক্ষণ সময় লাগে, হাঁটতে তো সেভাবে চায় না। কখনো হয়তো নার্সরা বা আয়ারা বললো যে আপনি একটু বাথরুমে উঠে যান, তো তখন হয়তো সে অনেক কষ্ট করে উঠে যাচ্ছে। কিন্তু এই রাতের বেলা হঠাৎ করে ওরকম করে তাকিয়েছে, তো তাকিয়ে দেখছে যে ওরকমভাবে ওনার দিকে তাক করে উঠে বসে অদ্ভুত মানে এটা খিচোনোর ভঙ্গিতে মনে হচ্ছে যেন মানে ঠোঁটটা কান অবধি চলে যাবে, দুদিক থেকে পুরো স্ট্রেচ হয়ে পুরো দাঁতগুলো হচ্ছে কালচে হলুদ টাইপের হয়ে গেছে, উপরে হাসছে। এবং এটা দেখে রমাদি এত ভয় পেয়ে যায়, উনি সঙ্গে সঙ্গে মানে চিৎকার তো করতে পারছে না, মানে মুখে হাত দিয়ে মুখ চাপা দিয়ে উনি ওখান থেকে সোজা নিজের ঘরে চলে আসে। এবং উনি না মানে রীতিমতো হাঁপাচ্ছেন। দেখুন, যারা ডাক্তার হন বা নার্স হন, এনারা তো অনেক ধরনের পেশেন্টকে হ্যান্ডেল করেন, এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা করতে করতে কিছু সব মানুষ যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় তাও না, অনেক মানুষ মারাও যায়। ফলে তাদের কিন্তু সাহস বলুন বা অনেক রকমের সিচুয়েশন নিজের চোখে দেখা, অনেক রকমের মানে কি বলবো ক্ষতবিক্ষত জিনিস দেখা, এগুলো কিন্তু ওনাদের কাজের মধ্যেই পড়ে। যারা ধরুন শল্য চিকিৎসক, যারা ধরুন সার্জারি করে, বা তাদেরকে অ্যাসিস্ট যে সমস্ত নার্সেরা করে, তারা প্রচুর দিন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখছে, শরীরের ভিতরে বিভিন্ন ধরনের অপারেট করার সময় যে ব্লাড আসে সে সমস্ত সব কিছু দেখছে। ফলে তাদের না সাহস অনেক বেশি হয়, তারা চট করে কোনো কিছু দেখে ঘাবড়ে যায় না, বা তারা চট করে ওটা প্যানিক করে না, কারণ তারা এই কাজটাই করে আসছে হাতে কলমে।
তো রমাদিও যথেষ্ট একজন এক্সপেরিয়েন্স মানুষ, ফলে উনি না মানে ফট করে কখনো কিছু থেকে ভয় পায় না, কিন্তু ওই রকমভাবে চোখ করে ওই রকম চোখ মুখের ভঙ্গিমা করে আর হঠাৎ করেই মানে জাস্ট মনে হলো যেন একেবারে গিলে খেতে আসছে টাইপের, এরকম করে উঠে বসে ওনাকে দেখে এমন করে একটা খিচুইয়ে মুখটা খিচিয়ে হেসেছে, এরা না মানে ওনার প্রচণ্ড ভয় লেগে যায়। উনি ভাবছেন যে আরে মানে এটা কি দেখলাম আমি। তারপরে ভাবছে আরে ওনার কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে, উনি কি একদম পাগল। তখন ভাবছে যে পাগলও যদি হয় তাহলেও তো তাহলে ওনাকে তো এখানে তো রাখা যাবে না, কারণ এখানে এটা তো কোনো মানে পাগল মানুষদের চিকিৎসা তো ওইভাবে করা হয় না, সেটার জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, আলাদা হসপিটাল রয়েছে। এবার উনি তখন ওনার মনে হলো যে উনি কয়েকদিন আগে বেশ কিছু নার্স দিদিদের কাছ থেকে শুনেছিলেন যে এই মহিলাটি যাকে ভর্তি করা হয়েছে সে কিছুতেই বাড়িতে ডিসচার্জ নিয়ে যেতে চাইছে না। ওই ওয়ার্ডের অন্যান্য যারা আর কি পেশেন্ট ছিল তারাও বলেছে যে তারা রাতের বেলা ঠিকমতো ঘুমোতে পায় না, ওকে দেখে ভয় করে, তাদের অনেক রকমের মুখ দিয়ে আওয়াজ করে। তো ভাবলো যে আরে তারা তো সত্যি কথা, একে তো তাহলে এখানে রাখা যাবে না, কারণ আমি নিজে দেখে এত ভয় পেয়ে যাচ্ছি। খুব স্বাভাবিক যে এইভাবে যদি পাশের বেডে ধরুন কেউ শুয়ে আছে, সেও অসুস্থ মানুষ, সে যদি ফট করে এরকম করে দেখে যে তাকে দেখে যদি এরকম করে হাসে তো সে ভয় পেয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে কোনো কিছু অস্বাভাবিক নেই। তো তখন ভাবলো যে ঠিক আছে কালকেই ব্যাপারটা জানাতে হবে, এনার কী প্রবলেম হয়েছে। তো উনি তখন ওনার প্রেসক্রিপশান যেগুলো আর কি নার্সদের কাছে থাকে তো সেটা দেখছে যে ওনার কিছু কিছু সমস্যা রয়েছে, সমস্যা নেই তা নয়, কিন্তু সেগুলো অন্য টাইপের সমস্যা। হয়তো ওনার ফুড পয়জন হয়েছিল, তারপরে যেটা দেখা যাচ্ছে যে ওনার বাতের একটা সমস্যা আছে, আর্থারাইটিসের প্রবলেম। তো ভাবছে তাই বলে একটা জীবিত মানুষের চোখ মুখ ওরকম সাদা ফ্যাকাশে পড়ে গেছে, মনে হচ্ছে না মুখের উপর দিয়ে কিছু মাখা হয়েছে, আর চোখ আর ঠোঁটের জায়গাগুলো এত কালশিটে কী করে পড়ে গেল। আর ওনার না সত্যি বলতে ওই সময়টা নাকি ওনার এত ভয় করছিল, উনি যে আবার দ্বিতীয়বার গিয়ে দেখবেন একা একা সেটা উনি সাহস পাচ্ছিলেন না। এবার উনি তখন ওয়েট করছিলেন যে আর একজন নার্স দিদি ছিলেন তো তার আসার জন্য, সে কোনো একটা কাজে অন্য ডিপার্টমেন্টে গেছিলো, তো ভাবলো যে তাকে নিয়ে আর একবার ওই মহিলাটার কাছে যাবে। ভাবছে যে এনার কী হলো, কী সমস্যা হলো। আর সত্যি বলতে যেটা উনি লিখেছেন যে ওনার এত ভয় করছিল, পুরো ভয় মানে ওনার একদম অবস্থা খারাপ। উনি কখনো এরকম মানে কোনো এমনও হয়েছে যে কোনো জায়গায় একটা হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, অনেক পেশেন্টকে আনা হয়েছে, সেসব দিকেও কিন্তু ওনার কখনো এতটা ভয় লাগেনি। যাই হোক, তো কিছুক্ষণ পরে ওই অন্য একজন নার্স দিদি আসেন, তো তাকে রমাদি বলে যে এরকম এরকম আমি দেখেছি, চলো পেশেন্টটাকে দেখে আসি, মানে ওর যদি কিছু দরকার পড়ে বা মনে হচ্ছে ডাক্তারবাবুকে খবর দিতে হয় তাহলে আমরা খবর দেব। কি অদ্ভুত বিষয়, মাত্র মিনিট 14 কি 15 ডিফারেন্স হবে, যখন অন্য নার্স দিদিকে নিয়ে রমাদি ওই মহিলার কাছে গেছে, ওনার বেডের কাছে যখন ওনাকে ডাকা হয়েছে তখন দেখছে যে ওনার মুখে যে ওরকম ফ্যাকাশে সাদা হয়েছিল সেরকম কিচ্ছু নেই, স্বাভাবিক মুখের রং, চোখের রং স্বাভাবিক, ওরকম কোনো চোখে বা ঠোঁটে এরকম কোনো কালশিটে কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। এটা দেখে না মানে ওনার প্রচণ্ড অবাক লাগে যে মিনিট 14-15 আগে আমি যাকে এরকম একটা বিভৎস মুখ দেখলাম, আমাকে এরকম খিচিয়ে হাসলো, মনে হচ্ছিল ঠোঁটটা দুদিক থেকে কেটে একদম মানে কান অবধি সেই ঠোঁটটা খিচিয়ে দিচ্ছে, সেই মানুষ আবার স্বাভাবিক কী করে হয়ে গেল, তাও আবার এতটুকু সময়ের মধ্যে। আর উনি নিজেও ভেবে পাচ্ছে না যে একটা সুস্থ মানুষ কী করে, মানে সুস্থ বলতে আমি সে অর্থে পুরোপুরি সুস্থ হয়তো উনি নন, হয়তো কিছু কিছু ওনার মাইল্ড প্রবলেম শরীরে ছিল, কিন্তু সত্যি বলতে কি মুমূর্ষ রোগীও হয় যদি, তারও কিন্তু চোখ মুখ ওরকম পুরো সাদা হয়ে ঠোঁট আর মানে চোখের দিক ঠোঁটের দিক ওরকম কালো হয়ে ঠোঁট কান অবধি উঠে যাবে, এইটা কিন্তু একেবারেই স্বাভাবিক নয়, এটা হয়ই না। আর যদি বা হয় সেটা 15 মিনিটের মধ্যে উধাও হয়ে যাবে, এটা তো ভীষণ রকমভাবে স্পুকি না। তো যাই হোক, ওখান থেকে যখন উনি আর তখন কিছু বলেনি, তো পরে যখন ওই নার্সকে জিজ্ঞেস করছে কি তুই বলছিলি এরকম এরকম ব্যাপার, মুখ চোখ ফ্যাকাশে হয়ে গেছে, এরকম ঠোঁটটা এরকম চিড়ে গেছে, দুদিক থেকে কান অবধি হয়ে যাচ্ছে, তুই কী ভাবে, তুই কি স্বপ্ন দেখছিস নাকি? একটা পেশেন্ট কখন এরকম হতে পারে, তাহলে তো সে তো জীবিতই থাকবে না এরকম যদি হয়। এবার সত্যি বলতে কি যেটা আর কি রমাদির মনে হয় যে সত্যিই তো একটা মানুষের কখনো এরকম হতে পারে, একটা জীবিত মানুষ কখনো ওরকমভাবে হতে পারে, কিন্তু তারপরে ভাবছে যে আমি তো এতটা ভুল দেখিনি, আমি এত ভয় পেয়ে গেলাম জিনিসটা দেখে, আমার মিনিট 15-র মধ্যে পুরো জিনিসটা উধাও কি করে হয়ে গেল, এটা সম্ভব কি করে? স্বাভাবিকভাবে ওনারও মনে প্রশ্ন এসেছে। যাই হোক,
তো তাও রমাদি ভাবলো যে পরের দিন এই পেশেন্টকে নিয়ে ভাবতে হবে, কারণ অনেকেই অন্যান্য নার্স দিদিরাও বলছে যে এনার সমস্যা সেরকম নেই, ডাক্তারবাবু ডিসচার্জ করে দিতে চাইছে বা ডিসচার্জ নিতে চাইছেন না, কী ব্যাপার। যাই হোক, তো পরের দিন আবার ডাক্তারবাবুকে ওনার আর কি প্রেসক্রিপশান দেওয়া হয় বলে, তো ডাক্তারবাবু বলছে যে ওনাকে আর 2 দিন রাখবো, 2 দিন রাখার পর ওনাকে কিন্তু ডিসচার্জ দিয়ে দেওয়া হবে। এবং যখন উনি শুনছে যে ওনাকে ডিসচার্জ করে দেওয়া হবে, সেই সময় না উনি মাথা নাড়ছে, মানে কিরকম একটা অস্থির অস্থির ভাব তার মধ্যে, মানে সে কিছুতেই যাবে না, এরকম টাইপের একটা ব্যাপার। এবার রমাদিন না মানে খুব সন্দেহ হয় যে এরকম করছে কেন মহিলাটা। তো তখন দিনের বেলা ছিল, তো উনি তাও জিজ্ঞেস করেছে যে আচ্ছা, আপনাকে ডাক্তারবাবু বলছেন যে আপনার শরীর ঠিক আছে, আপনি বাড়ি চলে যেতে পারেন, কিন্তু আপনি যেতে কেন চাইছেন না? তো তখন ওই মহিলাটা হট করে বলে যে ওনার নাকি কোনো বাড়ি নেই, উনি হাওড়া এক জায়গায় ভাড়া থাকে, আর ওনার সেরকম অর্থে কোনো বাড়ি নেই। তো হচ্ছে যে বাড়ি নেই মানে আপনি তাহলে কোথা থেকে এসেছেন, থাকেন কোথায়? বলছে আমি এক জায়গায় ভাড়া থাকতাম, মানে অসংলগ্ন কথাবার্তা, কোথাও কখনো বলছে হাওড়া, কখনো বলছে কলকাতা, যাই হোক, বলছে ভাড়া থাকতাম, কিন্তু এখন আর সেখানে আমার কিচ্ছু নেই, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তো তখন রমাদি বলছে তোমার যাওয়ার জায়গা নেই সেটা বুঝলাম, সেটা অবশ্যই খারাপ, কিন্তু তাই বলে তুমি হসপিটালের একটা সিট, মানে এভাবে একটা বেড তুমি অকুপাই করে রেখে দেবে? তুমি মানুষজন কত দূর দূর থেকে অনেক রকমের সমস্যা নিয়ে আসে, তারা বেড পায় না, আর তুমি বলছো যে তোমার বাড়ি নেই, কিছু নেই, আর ডাক্তারবাবু বলছে তোমাকে 2 দিনের মধ্যে ছেড়ে দিতে পারবে, আর তুমি বলছো তুমি যাবেন, এরকম হয় না, তোমায় কিন্তু যেতেই হবে। তো সেই দিন আরও নার্স দিদিরা তার সাথে আর কি রমাদির সাথে আর কি যোগ দেয় এবং বলে যে না, আপনাকে কিন্তু যেতে হবে, আপনি এভাবে একটা মানে বেড আটকে রাখতে পারেন না, আর ডাক্তারবাবু যদি ডিসচার্জ করে দেয় তাহলে তো যেতে হবেই। তো মহিলাটা তখন চুপ করে যায়, কিছু বলে না। এবার যাই হোক, তো ওনার ডিউটি শেষ হয়ে গেছে, উনি বাড়ি গেছেন এবং আবার পরের দিন উনি ডিউটি করতে এসছে, রমাদি নাইট ডিউটি। এবং নাইট ডিউটি যখন করতে এসছে, তো তখন দেখছে যে হাসপাতালের মধ্যে মানে কীরকম একটা চুপচাপ ভাব ওয়ার্ডের মধ্যে। তো উনি বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে। তো কি হয়েছে না, ওই যে মহিলাকে নিয়ে আর কি এত কথা হচ্ছে, সে নাকি দুপুরবেলা বা বিকেলবেলা এরকম নাগাদ ঘুমোচ্ছিল এবং সেই সময় বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি বাজ পড়ছে এরকম হচ্ছিল। তো একজন পেশেন্ট নাকি দেখেছে যে ওই মহিলাটি নাকি বেডের মধ্যে প্রথমে শুয়েছিল এবং তারপর শুতে শুতে নাকি মানে ওনার মাথা থেকে মাথা, গলা, ঘাড় এই পোর্শনটা মানে বেডেই ছিল, বেডের সাথে টাচ হয়েছিল, কিন্তু ওনার মানে পায়ের পাতা বলুন, থাইয়ের অংশটা বলুন, সেটা নাকি হাওয়ার মানে অনেকটা উঁচুতে ছিল, হাওয়ায় ভাসার মতো। এবং শুধু উঁচুতে ছিল তা নয়, দেখুন মানুষ শুয়ে থেকে বিভিন্ন ব্যায়ামেরও পশ্চার রয়েছে, যেখানে মাথা বুকের অংশটুকু অবধি মেঝেতে স্পর্শ করে থাকে, বাকি পায়ের নিচের অংশটা, লোয়ার বডি পার্টটা মানুষ উপরে তোলে, এটা একটা ব্যায়ামেরও অংশ। কিন্তু যেটা ওখানকার একজন পেশেন্ট দেখেছে যে সে মানে ওনার পাটা না কীরকম যেন হাওয়ায় দোলার মতো করে দুলছিল এবং ওনার মুখ দিয়ে নাকি কীরকম একটা কালো রঙের কিছু একটা বেরোচ্ছিল এবং উনি নাকি প্রচণ্ড মানে দাঁত খিচিয়ে নাকি হাসছিল। আর অন্যান্য যারা ওনাকে দেখে তাকিয়েছে বা বলছে যে এই আপনি কী করছেন এর উপরে যখন বলেছে, তখন নাকি উনি প্রচণ্ড একটা বাজে রকমের মুখ থেকে আওয়াজ করে, যেটা শুনলেই মানে ভয় লেগে যাবে। আর উনি নাকি একটা জায়গায় থুতু মতো ফেলেন এবং সেখান থেকে নাকি মানে প্রচুর নাকি পোকা বেরোচ্ছিল। এবার এটা যে দেখেছে, যে পেশেন্ট দেখেছে, সে এটা দেখে অজ্ঞান হয়ে গেছে এবং সেটা নিয়ে একদম বিশাল আর কি ওয়ার্ডের মধ্যে বিশাল ঝামেলা হয়ে গেছে। এবং যখন নার্সকে, ওখানকার যে দায়িত্বে নার্স ছিল, আয়া ছিল, তাদেরকে যখন ডাকা হয়েছে তখন দেখছি কিচ্ছু নেই, না ওরকম কোথাও থুতু ফেলেছিল সেটা ঠিক কথাই, সেটার জন্য ওনাকে বলাও হয়েছে যে আপনি এভাবে যেখানে সেখানে এরকম থুতু ফেলবেন না, কিন্তু সেখান থেকে পোকা বেরোনো বা মুখ দিয়ে কালো জল টাইপের কিছু বলে এরকম কিচ্ছু নেই। এবার যখন ওই মহিলাকে জিজ্ঞেস করা হয় যে আপনি এরকম কিছু করেছেন, তো তখন বলছে না আমি এরকম কিছু করিনি। আর ওই মহিলা ওয়ার্ডে যে অন্য একজন যে পেশেন্ট, যে দেখেছে নিজের চোখে যে ওনার হাতটা কীরকম হাওয়ার মধ্যে ভাসার মতো দুলছিল, মানে এতটা নাকি ফ্লেক্সিবল ওনার হাতের সাথে পাটাকে নাকি উনি জড়িয়ে পেঁচিয়ে নিচ্ছিল। এবার দেখুন,
একটা সুস্থ মানুষ, সুস্থ জীবিত মানুষের পক্ষে নিজের হাতের সাথে পা পেঁচিয়ে নেওয়াটা কি কখনো সম্ভব? আর উনি বলছিল যে হাওয়ায় রীতিমতো দোলাচ্ছিল উনি ওনার বডির পার্টটা, এটাও খুব একটা কিন্তু স্বাভাবিক নয়। ব্যায়ামের পশ্চার এক জিনিস, কিন্তু যেটা আর কি যেটা বলে বা যেভাবে বলে যিনি আর কি দেখেছিল, সে বলছে যে ওটা স্বাভাবিক নয়। কিন্তু নার্স বা অন্যান্য লোকেরা যখন আসে তারা ওনাকে এসে দেখে যে সে একদম নর্মালভাবেই শুয়ে আছে। হ্যাঁ, থুতু ফেলেছিল, কিন্তু সেখান থেকে কোনো পোকা বেরোচ্ছে বা কিছু এরকম কিছুই ঘটেনি। তো এই ঘটনার পরে যে মহিলাটির নামে আর কি বলা হয়, তো সেই মহিলাটা যে আর কি দেখে কথাটা জানিয়েছে, তাকে নাকি বলেছে যে তুই তো আর 2 দিন বাঁচবি, তুই আমার পিছনে লাগতে এসছিস, দেখ তোর কি হয়, 2 দিন বাঁচবি আবার তুই আমার পিছনে লাগতে এসছিস, এরকম নানান কথাবার্তা বলেছে। এবং তারপর থেকে ওই মহিলার খুব শরীর খারাপ হয়ে গেছে। তো তার বাড়ির লোক এসেছে, তার বাড়ির লোক এসে বলছে যে আপনাদের এই হসপিটালে একটা ওয়ার্ডে অন্য একটা পেশেন্ট কী করে এই পেশেন্টকে এরকম কথা বলতে পারে। আমাদের আত্মীয় আর কি যে আর কি এসেছিলো, সে বলছে আমাদের আত্মীয় এটা নিয়ে খুব চিন্তা করছে, ওকে বলেছে তুই 2 দিন বাঁচবি, এটা কি ব্যাপার? আচ্ছা, এখানে এবার একটা কথা বলি, যে পেশেন্টকে এরকম বলেছিল যে তুই 2 দিন বাঁচবি, তার কিন্তু একটা খুব মাইনর সার্জারি মতো হয়েছিল এবং তিনি আস্তে আস্তে যথেষ্ট ভালো রিকভার করেছে। তাকে আর 1 দিন পরে ছেড়ে দেওয়া হবে। তো মানে ওনার বাড়ির লোক এসে বলছে, এই মহিলাকেও বলা হয়েছে যে তুমি কেন এরকম বাজে কথা বলেছো? তখন বলছে কেন আমার নামে মিথ্যা কথা বলেছে, আমি তো এরকম কিছু করিনি। এবার আয়া দিদিরাও এসে দেখেছে ওর থুতু ফেলেছিল ঠিকই, বা ওর মুখ থেকে ওরকম কোনো কিছু কালো বেরোয়নি, ও চুপচাপ শুয়েছিল এবং ওর চোখ মুখ নাকি দেখে খুব ভয় লাগছিল, সেরকম কিন্তু কিছু বাকি আয়ারাও দেখেনি। এবার এইটা শুনে না রমাদির কোথাও একটা প্রচণ্ড মানে অবাক লাগে যে আরে আমিও তো আগের দিন রাতের বেলা ওর ভয়ঙ্কর মুখটা দেখেছি, এবং আমি যখন অন্য নার্সকে নিয়ে যখন ওই পেশেন্টের কাছে গেলাম তখন দেখছি আবার সব কিছু স্বাভাবিক। এবার অন্য একজন পেশেন্টরা যখন এই জিনিসটা দেখেছে, তো তখন কোথাও না রমাদি বিষয়টাকে রিলেট করতে পারে এবং বুঝতে পারে যে এখানে কিছু তো একটা ব্যাপার আছে। কারণ যেটা অন্য যে পেশেন্ট, তার কথাটা যেমন বাকিরা বিশ্বাস করছে না, কিন্তু রমাদি বিশ্বাস করে। কারণ রমাদি জানে যে আমি যেটা দেখেছি সেটাও যদি আমি এখন কাউকে বলি সেটা হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি তো দেখেছি, সেটা আমি কোনো ভুল দেখিনি, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তো এই বিষয়টা আর কেউ না হোক রমাদি কিন্তু বিশ্বাস করে। রমাদি মনে করে যে হ্যাঁ, এটা একদমই ঠিকই বলেছে, কিছু তো ব্যাপার নিশ্চয়ই এখানে আছে। এইবারে রমাদি ভাবছে যে না, পেশেন্টের সাথে এবার কথা বলতে হবে, কিছু তো একটা মানে গন্ডগোল হচ্ছে। এবং এই কথা চিন্তা করে যখন পরের দিন আবার নাইট ডিউটি ছিল, 1 সপ্তাহ তো ওনার নাইট থাকতো, 1 সপ্তাহ উনি ডে ডিউটি করতো। তো যখন গেছে ওই পেশেন্টের কাছে, তো জাস্ট উনি গিয়ে দাঁড়িয়েছে, ঠিক দাঁড়ানোর পরপরই ওই মহিলা প্রচণ্ড রকমভাবে মানে রাগান্বিত দৃষ্টিতে রমাদির দিকে তাকায় এবং কিছুই কিন্তু রমাদি বলেনি, কিন্তু কি করে যেন ওই মহিলা বুঝতে পারে যে রমাদি হয়তো কিছু বিষয় আলোচনা করতে বা কিছু জিজ্ঞেস করতে এসেছে। হঠাৎ ওই মহিলাটা দাঁত মুখ খিচিয়ে রমাদিকে বলে যে কী রে, তুই আমাকে এই হাসপাতাল থেকে তাড়ানোর জন্য এসেছিস? আমি এখানে সব কটাকে খাবো, তারপর আমি এখান থেকে যাব যেদিন আমার ইচ্ছে হবে। তোরা ডাক্তারবাবুরা, নার্সরা, তোরা কেউ আমাকে এই জায়গা থেকে 1 চুল সরাতে পারবি না। আর তোর তো আমি সর্বনাশ করে ছাড়বো যদি তুই আমার পিছনে লাগতে আসিস। যা, নিজের কাজ কর। ঠিক এইভাবে, ঠিক একদম আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, এগুলো কিন্তু একদম এক্স্যাক্টলি রমাদি আমাকে লিখে পাঠিয়েছেন, আমি সেটাই আপনাদেরকে বললাম। ঠিক এই ভাষায় কদর্যভাবে রমাদিকে কথা শোনায় এবং রাতের বেলা, এবং কথাগুলো না কীরকম ফ্যাস ফ্যাসে গলায় বলতে থাকে। তো রমাদি না হতভম্ব হয়ে যায় যে উনি এতদিন ধরে নার্সিং জগতে রয়েছে, অনেক পেশেন্ট হ্যান্ডেল করেছে, কেউ কেউ হয়তো একটু অল্পতেই রেগে যায়, কেউ কেউ হয়তো একটু খিটখিটে স্বভাবের, কিন্তু আজ পর্যন্ত কেউ রমাদির সাথে এই ধরনের ব্যবহার করেনি। তো রমাদি বলতে, তুমি এসব কি উল্টোপাল্টা বলছো? আর তুমি বলছো এখানে সবকটাকে খেয়ে তারপর আমি যাব, তার মানেটা কি? তুমি এখানে আর এই
এসএসকেএম হাসপাতালে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে অনেক মুমূর্ষ রুগী আসে, যারা বেড পায় না, বেড না পেয়ে তারা হাসপাতাল থেকে চলে যায়। আর তুমি এখানে একটা বেড এভাবে ধরে রেখেছো। তুমি কালকে সকাল হোক, আমি নিজে তোমার এখান থেকে ডিসচার্জের ব্যবস্থা করবো। আমি ডাক্তারবাবুকে বলবো যে তোমাকে ডিসচার্জ করে দিতে। তোমার মুখের ভাষা এত খারাপ কেন? আমি তো তোমাকে কিছু বলিই নি। তবে ভালোই করেছো তুমি কথাগুলো বলে। আমি এবার পরিষ্কার বুঝে গেলাম তোমার কোনো শরীর খারাপ হয়নি, তুমি এখানে শুধু শুধু এসেছো। এই বলে যখন রমাদি ঘুরছে, তখন হঠাৎ করেই ওই মহিলার এতটা সাহস, হাতটা চেপে ধরে এবং চেপে ধরে দাঁত দিয়ে রমাদির হাত কামড়ানোর চেষ্টা করতে থাকে। এবং সেই সময় সঙ্গে সঙ্গে ওখানে আরেকজন চলে আসে এবং রমাদি হাতটাকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে সক্ষম হয়। আর এটা দেখে তো ওখানে আশেপাশে আরও যারা পেশেন্ট ছিল তারা না প্রচণ্ড ভয় পেয়ে যায় যে এটা আবার কি, মানে মহিলার যে কোনো মানসিক সমস্যা নিয়ে এসছে সেটা কিন্তু নয়। উনি ডাক্তারের সাথে যখন কথা বলেছে বা দিনের বেলাও ধরুন যার সাথে কথা বলে, সেটা দেখে কিন্তু কেউ বলবেই না যে ও মহিলার কোনো মানসিক সমস্যা আছে। তো ওখানে আরেকজন যিনি সেই সময় দায়িত্বে ছিল নার্সে, তো সে বলছে যে আচ্ছা নিশ্চয়ই এনার কোনো সমস্যা আছে, এর নিশ্চয়ই কোনো মানে মানসিক রুগী হবে, হয়তো এটা বলেনি, ডাক্তারবাবুরাও জানে না, কালকেই ওকে এই ওয়ার্ড থেকে অ্যাটলিস্ট তাড়াতে হবে। এবার রমাদি না মানে ব্যাপারটায় প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে যায় যে এ আবার কি, এরকম মানে কি করে সম্ভব। আমাকে হঠাৎ করে হাতে কামড়াতে যাচ্ছিল, আর তারপরে কি করেছে বলুন তো, অন্য যে নার্স ছিল সে কি করেছে, ওই হাত পাটা বেঁধে দিয়েছে তখনকার মতো, কারণ তখন পুরো হিংস্র হয়ে গেছে। আর রমাদি যেটা লক্ষ্য করে, যেটা অন্য যে নার্স ছিল দায়িত্বে সে ওটা খেয়াল করেনি, রমাদি দেখে যে ওনার চোখের কোনা দিয়ে না কীরকম রক্তের মতো টপটপ করে 2-4টে ফোঁটা পড়ল। এবং এটা দেখে না কীরকম একটা মানে ওনার আনক্যানি ফিলিংস আসে। এবং যে মুহূর্তে ওনার হাতটা চেপে কামড়াতে গেছিল সেই সময় না রমাদির সারা গা হাত পায়ে প্রচণ্ড একটা ব্যথা অনুভব হয়। এবার সেই সময় একটা এমন ঘটনা ঘটে, তো এত কিছুর মধ্যে না উনি ব্যাপারটাকে অতটা পাত্তা দেয়নি। যাই হোক, তো রমাদিও প্রচণ্ড রেগে যায়, ওনারও খুব বাজে লাগে। তো ভাবলো যে না, এনার বিষয়ে ডাক্তারের সাথে কথা বলতে হবে। তো অন্য যে নার্স ছিল সে বললো যে তুমি ওর সাথে কোনো কথা বলো না, ওর হাত পা বেঁধে দিয়েছি, বেশি করলে ওর মুখও বেঁধে দেবো যাতে অন্যান্য পেশেন্টদের কোনো অসুবিধে না হয়। আর এরপরে আমি ওকে বলে এসেছি এরপর যদি কোনো ঝামেলা করে ওয়ার্ড বয় দিয়ে ওকে বাইরে বার করে দেবো, আমরা অন্য কোনো জায়গায় ওকে রাতটুকু রাখবো, সকালবেলাও ডিসচার্জের ব্যবস্থা করে দেবো। এবার সব কিছু একরকম, কিন্তু রমাদি না মানে ব্যাপারটায় প্রচণ্ড অবাক হয়ে যায় যেটা হলো কেন, কী জন্য এরকম একটা ঘটনা ঘটলো। উনি না মানে কোনো কারণ বুঝতে পারেন না। এবার উনি তো আর মানে ওই দিকটায় ভয়ে যায়নি, তারপরে উনি অন্য দিকটায় রাউন্ডে গেছিলেন। তো যখন শেষ রাত প্রায় ভোরের দিকে, তখন না রমাদির একটু সন্দেহ হলো যে এই আমার সাথে এরকম ব্যবহার কেন করলো। আর তার থেকেও বড় কথা, এই মহিলার চোখের কোণা দিয়ে রক্ত পড়ছে, কীরকম যেন মুখটা কীরকম যেন বেঁকে বেঁকে যাচ্ছে। এটা কি শুধুমাত্র কোনো শারীরিক কষ্টের জন্য বা কোনো রোগের জন্য? ওনার না মনে একটা অদ্ভুত রকমের একটা চিন্তা আসে। তো ওনার কি মনে হলো, যেহেতু উনি একদম ওই যে দেয়ালটা যেখানে ওই মহিলা থাকতো ঠিক তার পাশের দেয়ালের পাশে সংলগ্ন যে ঘরটা সেখানেই ওনার ঘর, তো উনি না একবার ভাবলো যে ঠিক আছে মানে এখন তো আমি মনে হয় ঘুমিয়ে পড়েছি, একবার আমি ব্যাপারটা দেখি। তো উনি যখন মানে সেই সময় ওয়ার্ডের সমস্ত পেশেন্ট ঘুমোচ্ছে, ভোর রাতের দিক সবাই ঘুমোচ্ছে, তো উনি একটু উকি মারে। তো উনি যে মুহূর্তে উকি মেরেছে, উনি যেটা দেখেন সেটা সেরকম কিছু যে উনি ওনার জীবনে কখনো দেখতে পারেন সেটা না উনি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি। উনি দেখেন যে ওই মহিলাটি নিজের বেড থেকে প্রায় 2 থেকে 2.5 ফুট উচ্চতায় শূন্যে ভেসে রয়েছে। প্রায় 2 থেকে 3 ফুট উচ্চতায় শূন্যে মহিলাটি ভেসে রয়েছে। এবং ওনার চুলগুলো মানে ওনাকে যখন আনা হয়েছিল বা যে কদিন উনি ওখানে ছিল, ওনার চুলগুলো না মানে ছোট ছোট ছিল, ছোট ছোট বলতে ওই মানে ম্যাক্সিমাম ঘাড় পর্যন্ত। কিন্তু যখন ওই মহিলাটাকে রমাদি নিজের চোখে দেখেন যে উনি ওরকম শূন্যে প্রায় 2-2.5 ফুট উঁচুতে ঝুলছে, এবং ওনার চুলগুলো না পুরো জটা জটা দলা দলা পুরো চুলগুলো মানে বেডের উপরে আর কি আছড়ে পড়ছে, আর প্রবল দুর্গন্ধ বেরোচ্ছে। এটা দেখে ওনার এত ভয় লাগে, উনি যেটা লিখেছেন যে আজ পর্যন্ত উনি জীবনে কোনো দিন এত ভয় পাননি। যেখানে ওই এসএসকেএম হাসপাতালে উনি চাকরি করেছেন
মানে ওটা ওনার কাছে একটা সেকেন্ড হোম টাইপের হয়ে গেছিলো। প্রত্যেকটি মানুষই তার কাজের জায়গা, যারা ভালোবেসে বিশেষত কাজ করে তাদের কাছে কাজের জায়গা একটা বাড়ির মতোই। তো সেইখানে যে উনি একটা এরকম কোনো দৃশ্য দেখতে পারেন, উনি বলছেন যে আমি স্বপ্নে কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমি ওটা দেখে না, মানে উনি লিখেছেন যে আমি ওটা দেখে আমি আর নিজের মধ্যে নেই, আমি কোথায় আছি, আমি কি অবস্থায় আছি আমি নিজে জানি না। আমার মনে হলো আমি ওটা দেখলাম, আমার বুকের ভিতরটা ধরাস করে উঠলো, আমার মানে পিঠ থেকে মাথা পর্যন্ত যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, আমার সারা শরীরে ব্যথা শুরু হলো, এবং আমি দুপা জাস্ট আমি হেঁটেছি এটুকু আমার মনে আছে, তারপর আমার কিচ্ছু মনে নেই। তো যখন ওনার জ্ঞান ফিরল, উনি দেখলেন উনি হাসপাতালেরই মানে একটা বেডে, সেটা মানে কোনো ওয়ার্ডের বেড নয়, ওনাদের যেখানে নার্সরা বসে সেখানেও একটা বেড মতো করা আছে, সেখানে নার্সদের রেস্ট করার যে জায়গা সেখানে উনি শুয়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে উনি অজ্ঞান হয়ে গেছিলেন, এবং অজ্ঞান হওয়ার পরে ওনাদের আরও যারা স্টাফ ছিল তারা ওনাকে চোখে মুখে জল ঠল দেয় এবং ওনাকে আর কি একটু সুস্থ করেন। তো উনি তারপর থেকেই ওনার কাঁধে পিঠে অসহ্য ব্যথা করতে থাকে। যাই হোক, তো ওনার এমনিতেও ডিউটি শেষ হয়ে গেছিল, উনি সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলেন। তো আর পরের দিন ওদিকে যেটা হলো সেটা হচ্ছে যে ওই মহিলাকে ডাক্তারবাবুকে বলে, এবং ওনাকে যেহেতু ডাক্তারবাবু বলেওছিল যে 2 দিন পর ওনাকে ডিসচার্জ করেই দেবে, তো ওই মহিলাকে ডিসচার্জ করে দেয়। তো যেদিন ডিসচার্জ হয় সেদিন তো উনি সেই সময় হাসপাতালে ছিলেন না, কিন্তু যেটা উনি শুনেছিলেন যে ওই মহিলাকে ডিসচার্জ করার পরে উনি নাকি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতে থাকে, উনি হাসপাতাল থেকে যেতে চায় না, রীতিমতো ওয়ার্ড বয় দিয়ে ওনাকে বার করতে হয়, ওনাকে ভালোভাবে বুঝিয়েও কোনো কাজ হয় না তখন ওনাকে রীতিমতো হাত ধরে ওনাকে আয়ারা ওয়ার্ড বয়রা মিলে ওনাকে বার করে। এবং যেটা বোঝা যায় যে ওনার কোনো একটা মানসিক সমস্যা আছে, ডাক্তারবাবু সেরকমই কিছু একটা বলে। কিন্তু যে জিনিসগুলো ওখানকার কিছু পেশেন্ট এবং অন্য 2-1 নার্সও কিছু কিছু জিনিস, ছোটোখাটো জিনিস দেখেছিল, যে উনি মুখটা ওনার কীরকমভাবে ঘাড়টাকে অনেকটা বেঁকিয়ে, কোনো স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষে ওরকম করে ঘাড় বেঁকিয়ে আবার তার কিছুক্ষণের মধ্যে ঘাড় মুখটাকে আবার নর্মাল কন্ডিশনে আনে, এটা কখনোই সম্ভব না, যে যাই করুক না কেন। তো এরকম টুকটাক জিনিস অনেকেই দেখেছিল, কিন্তু রমাদি যেটা দেখেছিল সেটা উনি যখন ওনার কলিগদের সাথে শেয়ার করে, তো তাদের মধ্যে স্বাভাবিকভাবে অনেকে বিশ্বাস করেনি প্রথমে, বলছে দূর তুমি কি বলছো, এরকম আবার হয় নাকি। কিন্তু সত্যি যে এরকম ঘটনা ঘটেছিল সেটা রমাদি বলে, এবং রমাদি ওখানে একজন খুব মানে একজন ভালো বন্ধুর মতো একজন ছিলেন কালিগ, তো সেই নার্সটি বিশ্বাস করে। উনি বলেন যে দেখ, ও জবে থেকে এখানে এসছে আমার তখন থেকে ওর উপর একটা সন্দেহ ছিল, কারণ ওর জিনিসপত্র বলে একটা ব্যাগ ছিল, আর কিছু তো ছিল না, ওর সাথে কেউ দেখা করতেও আসতো না। ওর ব্যাগের মধ্যে আমি মানে মরা পাখির হাড়গোড় থেকে শুরু করে মানে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস আমি ওর ব্যাগে দেখেছিলাম, কিন্তু পেশেন্টের ব্যাগে কী আছে না আছে সব নিয়ে তো নার্সরা কথা বলে না, তাদের অত সময়ও নেই। তো বলছে আমার ওকে দেখে আমার প্রথম থেকেই সন্দেহ ছিল যে ওর মধ্যে কিছু একটা গণ্ডগোল আছে। এবার দেখুন, এই অবধি যা ঘটলো সেটা একরকম। এবার রমাদি ভাবলো যে ঠিক আছে, ওকে ডিসচার্জ করে দেওয়া, যে বিষয়টা গেছে। এবার রমাদির ভাগ্যে এই বিষয়টা যে ওখানেই শেষ নয় সেটা কিন্তু উনি জানতেন না। এরপর যেটা হওয়া শুরু হলো রমাদির সাথে, সেটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর একটা বিষয়। সেটা হচ্ছে যে রমাদির হাত পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, হাতটা পেঁচিয়ে ধরেছিল, তো সেই জন্য যতটা জোরে পেঁচিয়ে ধরেছিল তার থেকে অনেক বেশি কিন্তু রমাদি ব্যথা পেয়েছিল। সেটা উনি ভাবেন যে হয়তো সাডেনভাবে হাতটা ধরেছিল, সেই জন্য হতে পারে, এটা আর কি উনি মনে করেন আর কি। কিন্তু সেটার জন্যই কিনা সেটা কিন্তু উনি শিওর ছিলেন না। যাই হোক, তো এর কিছুদিন পরে ওনার প্রচণ্ড জ্বর আসে। যথারীতি উনি হাসপাতাল থেকে ছুটি নিলেন কিছুদিনের জন্য। জ্বর শরীরে তো আর এভাবে নার্সের ডিউটি করা যায় না। তো ওখানে উনি ডাক্তারও দেখিয়েছিলেন হাসপাতালে। তো ডাক্তারবাবু ওষুধ দেন, ব্লাড টেস্ট করেন, বলেন যে ঠিক আছে, এটা নর্মাল কোনো ভাইরাল ফিভার হবে, তো ওষুধ খায়, আর বলে যে আপনি কটা দিন একটু সাবধানে থাকুন, ঠিক হয়ে যাবে। এবার রমাদি ওষুধ খাচ্ছে, যেভাবে ডাক্তার বলছে সেভাবেই উনি খুব একটা বাইরে বেরোচ্ছে না, এত কিছু করছে, কিন্তু রমাদির জ্বর আর কিছুতেই থামছে না। এবং মাঝে মধ্যেই গা হাত পায়ে প্রবল ব্যথা করছে, মানে প্রচণ্ড আর কি ব্যথা। আর ব্যথাটা যখন হচ্ছে, যেটা আমাদের বলেছেন যে উনি না সহ্য করতে পারতেন না, মানে এত ব্যথা করতো, মনে হতো যেন একবারে কেউ ওনাকে ফেলে যদি কেউ কাউকে মারধর করে তার যেরকম ব্যথা লাগতে পারে, উনি একদম এক্স্যাক্ট সেরকম পেন পেতেন। এবং সেই পেনটা না খুব অদ্ভুতভাবে হতো, হয়তো টানা 5-7 মিনিট উনি প্রচণ্ড ব্যথা করছে ওনার, তারপরে হঠাৎ করে হয়তো ব্যথাটা চলে গেল।
ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আরও বেশ কিছু টেস্ট দিয়েছে, ম্যালেরিয়া টেস্ট, ডেঙ্গু টেস্ট, সমস্ত টেস্ট হয়েছে, কিন্তু সমস্ত টেস্টের রিপোর্টই নেগেটিভ এসছে, কোনো ওনার সমস্যা নেই। কিন্তু উনি বুঝতে পারছেন না যে উনি আর এত সমস্যা কেন হচ্ছে। কিছু খেলে মাঝে মধ্যে প্রচণ্ড বমি হচ্ছে, মানে এত বমি হচ্ছে যে উনি হয়তো ডাইনিং টেবিলে খেতে বসেছেন, খুব খিদে পেয়েছে, ওনার কোনো অ্যাসিডিটি হয়নি, কিছু হয়নি, বাট কিছুক্ষণ খাওয়ার পর ওনার এমন বমি পেল, উনি বেসিন অবধি যাওয়ার টাইম পেতেন না, বাথরুম অবধি যাওয়ার টাইম পেতেন না, উনি জাস্ট ডাইনিং টেবিলে বসে বসে বমি করে ফেলতেন। তো উনি ভাবলেন যে তোর এখানে ডাক্তার দেখাচ্ছি, ওখানে উনি আরএসকেএমে আরও একটা অন্য ডাক্তার দেখালেন, তিনি বলছেন যে না, আপনার তো কোনো সমস্যা নেই। এবার সমস্যা কোথায় হচ্ছে সেটা উনি নিজেও বুঝতে পারছেন না। যাই হোক, জ্বরটা একটু কমলো, উনি আবার ডিউটি জয়েন করলেন। কিন্তু ডিউটি জয়েন করছে, কাজ করছে, সব ঠিক আছে, কিন্তু উনি না কোনোভাবেই শরীরটাকে উনি ঠিকমতো সামাল দিতে পারছেন না, মানে কী যে হচ্ছে উনি ঠিক বুঝতে পারছে না, কিছু না কিছু একটা লেগেই রয়েছে। তো এরপরে যেটা হওয়া শুরু হলো, হঠাৎই একদিন, মানে ওই মহিলা ডিসচার্জ হয়ে চলে গেছে, ধরুন দিন 15-20 হবে, উনি সামান্য একটু সুস্থ বোধ করছে, মানে জ্বরটা জাস্ট কমেছে, কিন্তু ওই মাঝে মধ্যে প্রবল ব্যথা হওয়া, উনি হাসপাতালে ডিউটিতে রয়েছে, সেই সময় ওনার এরকম প্রচণ্ড ব্যথা উঠতো, আবার ব্যথাটা কমে যেত, মনে হতো যেন ওনাকে কেউ মারছে, মানে উনি পরিষ্কার বলতে এই আমার হাতে লাগলো, এই আমার কোমরে লাগলো, মানে মনে হচ্ছে মানে অদেখা কেউ, যাকে দেখা যায় না চোখে, এরকম কেউ ওনাকে মানে বেদম প্রহার করছে, এরকম টাইপের আর কি ওনার ফিলিংস হতো। তো বুঝতেই পারছেন এটা একটা মানুষের পক্ষে কতটা কষ্টকর হতে পারে। তো এরপরে যেটা হলো, উনি রাতের বেলা ওই যে মহিলা ওখানে ওরকম অ্যাডমিট ছিল, সেই মহিলার স্বপ্ন দেখা শুরু করলো। এবং ওই মহিলা মানে প্রথম দিন উনি যে স্বপ্নটা দেখেন, যে রমাদি শুয়ে আছে, আর মানে উনি যে ফ্ল্যাটটায় থাকতেন, সেই ফ্ল্যাটটা একটা বড় কাচের জানলা আছে, আর ওনার ওই মানে ফ্ল্যাটটা হচ্ছে 2nd ফ্লোরে। উনি স্বপ্নে দেখলেন যে ওনার ফ্ল্যাটের কাচের জানলার বাইরে ওই মহিলা দাঁড়িয়ে রয়েছে, ওরকম জটা চুল নিয়ে ওরকম করে প্রচণ্ড রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার রমাদি না মানে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং স্বপ্ন থেকে ধরপড়িয়ে উঠে পড়ে। এবং পাশে ওনার হাজব্যান্ড ছিল, তো ওনার হাজব্যান্ড বলছে যে কী ব্যাপার, তুমি এভাবে ধরপড়িয়ে উঠে পড়লে কেন? তো রমাদি ওনার হাজব্যান্ডকে তার আগে ব্যাপারটা জানিয়েছিল, কিন্তু এতটা ডিটেলসে জানায়নি যে উনি এতটা ভয় পেয়েছে, আর ওই যে বেড থেকে প্রায় 2-2.5 ফুট উঁচুতে উঠে ওরকম শূন্যে ভাসে, এই কথাটা জানায়নি, কারণ ওনার হাজব্যান্ড না মানে প্রচণ্ড যুক্তিবাদী একজন মানুষ, বাই প্রফেশন উনি টিচার। তো উনি না মানে এই ধরনের কথা কেউ বললে উনি ভীষণ মানে আর কি রাগ করে, যে কী বলছো, এখনকার দিন সায়েন্সের যুগে তুমি এসব কী কথাবার্তা বলছো। তো সেই কারণের জন্যই রমাদি আর এত কিছু ডিটেলসে বলেনি, জানতো যে আমি যদি বলি হাজব্যান্ড বিশ্বাসও করবে না, আর ও এগুলো এইসব কথা শুনলে একটু বিরক্ত পায়। তো ওনার হাজব্যান্ড বলছে তোমার কি হয়েছে বলো তো? তখন বলছে না কিছু হয়নি। তখন ওনার হাজব্যান্ড বলছে না, তোমার নিশ্চয়ই কিছু হয়েছে, তুমি সারাদিন ধরে হাসপাতালে থাকো, এত রকমের রুগী দেখো, নিশ্চয়ই তোমার কোনো সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে। মানে অনেক ডাক্তার, অনেক নার্সদের না, যেটা রমাদি লিখেছেন, যে সারা জীবনে প্রচুর ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করতে হয়, অনেক রকমের কিছু দেখতে হয়, যেটা হয়তো আমরা সাধারণ মানুষেরা একবার দেখলে হয়তো, অনেক মানুষের হয় না যে একটু হাত পা কিছু কেটে রক্ত বেরোলেই মানুষের মাথা ঘুরে যায়, কিন্তু ডাক্তার নার্সদের ভাবুন এইসব নিয়েই কাজ করতে হয়। তো অনেক সময় যেটা হয় যে দীর্ঘদিন এই ফিল্ডে কাজ করার পরে না, মানে ঠিকঠাক মতো যদি মেন্টাল রেস্ট না হয়, ঠিকঠাক মতো যদি ব্রেন রিল্যাক্সেশন না হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস হয়ে যায়, এবার অনেকের সাইকোলজিক্যাল ইস্যুও তৈরি হতে থাকে। তো ওনার হাজব্যান্ড বলেন যে নিশ্চয়ই তোমার এরকম কোনো সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে, তুমি বরং একটা সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করো, বা জাস্ট তোমার নিজের মনের খুশির জন্য, জাস্ট তোমার মানে ইনার পিসের জন্য তুমি করো। তো রমাদি ভাবছে যে আমার হাজব্যান্ড যেটা ভাবছে সেরকম কিছুই না, আমি একদম সুস্থ আছি, আমার কোনো ইস্যু হচ্ছে না, আমি সত্যি একটা স্বপ্ন দেখেছি। এবার উনি বলেন, তো ওনার হাজব্যান্ড বলছে যে তুমি কেন এরকম স্বপ্ন দেখলে, তুমি হাসপাতালে চাকরি করো নার্সের, তুমি সেখানে বহু হাজার পেশেন্ট আসে, তো তুমি হঠাৎ করে একটা পেশেন্ট তোমার এরকম ফ্ল্যাটের জানলার বাইরে, যেখানে এত মানে বলছে যেটা সম্ভব নাকি যে তুমি এরকম একটা বড় জানলার বাইরে কেউ দাঁড়িয়ে থাকবে, তুমি এটা স্বপ্নে দেখছো কী করে? যাই হোক, তো ওনার হাজব্যান্ড ওনাকে বললো না, তুমি একজন সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করো। তো উনি করলেন, রমাদি সেটাই করলেন, পরের দিনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে উনি গেলেন। যথারীতি দেখুন, যেটা মানসিক যদি সত্যি কারোর যদি মানসিক স্বাস্থ্য ঠিক না থাকে, তাহলে
তো অবশ্যই কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গেল, সেখানে কাজ হবে। কিন্তু রমাদি নিজে জানতেন যে উনি কোনো কিছু ভুল দেখছে না, বা ওনার যেটা উনি বুঝছেন সে বোঝার মধ্যেও কোনো ভুল নেই। ফলে ওনার কাছে এটা খুব নোন ইস্যু ছিল যে উনি কোনো উপকার পাবেন না। তো যথারীতি সেটাই হলো। কিন্তু এদিকে যেটা হচ্ছে যে দিনের পর দিন উনি হয়তো সপ্তাহে 2 থেকে 3 বার ওই মহিলার স্বপ্ন দেখতেন, এবং স্বপ্নে উনি দেখতেন যে ওরকম জানলার বাইরে রয়েছে এবং প্রচণ্ড রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার এর কিছুদিন পরে মানে রমাদি না মানে তখন মনে মনে চেষ্টা করছে যে হয়তো আমি ওই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, আর আমার শরীরটাও ইদানিং ঠিক নেই, তো সেই জন্য হয়তো আমি এই স্বপ্নটা দেখছি। তো উনি না এটাকে ইগনোর করা শুরু করলেন। প্রত্যেক দিন উনি স্বপ্নে কি দেখতেন যে ওই মহিলা জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে, তাই তো। এইবার যেটা হলো সেটা হচ্ছে যে উনি স্বপ্নে দেখতে লাগলেন যে জানলার বাইরে নয়, উনি স্বপ্নে দেখেন এবার যে জানলার ভিতরে, অর্থাৎ ওনার ঘরের মধ্যে ওই মহিলা ওরকম দাঁড়িয়ে রয়েছে, চুলগুলো ওরকম জটা জটা রয়েছে, ওরকম করে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে না ওনার প্রচণ্ড ভয় লাগে, এবং ওনার তখন এত ভয় লেগে গেছে উনি চোখ খুলে ফেলেছেন, কিন্তু মানে ওনার হাত পা নড়ছে না। উনি চিৎকার করতে চাইছে, উনি চিৎকার করতে পারছেন না, আবার এদিকে ওনার হাত পা উনি কিন্তু মুভ করতে পারছে না। এবং আরও ভয়ের বিষয় হচ্ছে যে উনি স্বপ্নে দেখেছিলেন যে ওই মহিলাটা ঘরের ভিতরে। এবার উনি যখন চোখ খুলেছে উনি মহিলার মুখ দেখতে পাচ্ছেন না ঠিকই, কিন্তু উনি বুঝতে পারছেন যে ওনার ঘরে উনি এবং ওনার হাজবেন্ড দুজনে খাটে শুয়ে রয়েছে পাশাপাশি, এবং ঠিক পাশে একটা কিছু যে দাঁড়িয়ে রয়েছে, সেটা ওই যে বললাম কোনো অবয়ব টাইপের কিছু, সেটা উনি মুখ দেখতে পাচ্ছেন না, কিন্তু উনি বুঝতে পারছেন যে ওনারা দুজন ছাড়াও ওই ঘরে ওনাদের বেডরুমে আর একজন কেউ আছে। এটা দেখে ওনার প্রচণ্ড ভয় লাগে, এবং উনি বলছেন যে আমি একটা অ্যাটলিস্ট পায়ের আঙুলটা নাড়াতে চাইছি, আমি সেটাও পারছি না। এবং আমি দেখছি যে ওই ছায়াটা মানে আমার হাজব্যান্ডের দিকে আসছে আস্তে আস্তে, মানে আস্তে আস্তে করে সরে সরে আমার হাজব্যান্ডের দিকে আসছে। এবং আমি আমার সর্বশক্তি দিয়ে, উনি বলছেন যে আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিলাম যাতে ওই ছায়াটা আমার হাজব্যান্ডের কাছে না আসতে পারে। কারণ আমার মন তখন মানে আমার ব্রেন কিন্তু কাজ করছে, আমার মনও বলছে যে এটা খুব খারাপ কিছু হতে চলেছে। উনি না মানে বুঝতে পারছে কিন্তু কিছু করতে পারছেন না। এবার যখন দেখছে যে ওনার হাজব্যান্ডের একদম সামনে চলে এসেছে, তখন না উনি গুরুদেবের খুব ভক্ত, উনি শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছিলেন, ওনার একজন গুরুদেব ছিলেন, তিনি দেহ রেখেছেন, তো উনি গুরুদেবজিকে খুব মানতেন। তো উনি না মানে মানে মনে মনে কৃষ্ণজিকে ডাকছেন আর গুরুদেবকে ডাকছেন যে গুরুদেব তুমি আমাকে শক্তি দাও, আমি কেন উঠতে পারছি না, আমি কেন জাগতে পারছি না, আমার চোখ খুলে গেছে, আমার মাথা কাজ করছে কিন্তু আমি চিৎকার করতে পারছি না, আমি হাত পা কেন নাড়াতে পারছি না। আর এই রকম জিনিস মানে হাত পা নাড়াতে না পারা, কথা বলতে না পারা, এই জিনিস কিন্তু এর আগে রমাদির সাথে কোনো দিন ঘটেনি। তো উনি যখন এরকম করছে উনি মনে মনে কৃষ্ণজিকে ডাকছেন আর গুরুদেবজিকে ডাকছেন, কৃষ্ণজিকে ডাকছে আর গুরুদেবজিকে ডাকছে। তো যখন উনি দেখছেন যে ওনার হাজব্যান্ডের প্রায় মাথার কাছে চলে এসেছে, তখন না উনি জয়গুরু মানে জয়গুরু বলছে। তো ওই জয়গুরু কথাটা উনি এবার চিৎকার করে বলতে পেরেছে। মানে উনি এর আগেও চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু উনি নিজের কথা নিজে কানে শুনতে পাচ্ছিল না। মানে উনি বুঝতে পারছেন যে উনি যেটা মুখ দিয়ে বলছে সেটা অ্যাকচুয়ালি সাউন্ড হয়ে বেরোচ্ছে না মুখ থেকে। তো উনি এরকম চিৎকার করে বলেছে আর জয়গুরু কথাটা উনি চিৎকার করেছেন। এবার সঙ্গে সঙ্গে ওনার মনে হলো যে ওই যে জায়গাটা একটা ছায়া মতো কিছু ছিল, ওনার মনে হলো যে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটা আবার পরিষ্কার হয়ে গেল। এবং উনি দেখছেন ওনার হাজব্যান্ড কীরকম যেন একটা অস্বস্তি করছে, মানে ঘুমের মধ্যে ওনার হাজব্যান্ডের কিছু একটা কষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে। তো উনি সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে ওনার হাজব্যান্ডকে বলছে কী হয়েছে তোমার অসুবিধা হচ্ছে। তো ওনার হাজব্যান্ড না মানে কীরকম একটা মানে হাত দিয়ে কিছু একটা বোঝাচ্ছে যে ওনার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে বা দম বন্ধ লাগছে, কিছু একটা বোঝাচ্ছে। তো উনি সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ডকে না মানে ওনার হাজব্যান্ড এমনিতে একটু খুব মানে খুব একটা হেলদি নয়, একটু রোগাশোগার উপরই। আর রমাদি বলেছেন যে ওনার বেশ গায়ে জোর আছে, তো উনি জাগিয়ে ওনার হাজব্যান্ডকে বিছানা থেকে একটুখানি শোয়া অবস্থা থেকে একটু উঠিয়েছেন। তো ওনার হাজব্যান্ড তখন না বাথরুমের দিকে দেখাচ্ছে, তো উনি ধরেছে হাজব্যান্ডকে। তো ওনার হাজব্যান্ড মানে চলতে পারছে না এমনিতে, কিন্তু ওনার হাজব্যান্ড খুবই আর কি অ্যাক্টিভ একজন মানুষ, প্রচণ্ড আর কি ফিট ফাইন মানুষ। তো যখন নিয়ে গেছে বাথরুমে, তো সে বাথরুমে গিয়ে আর কি একটু বমি করেছে, মানে বমি করেছে বলতে যা জল উঠছে আর কি। তো
রমাদি খুব ঘাবড়ে গেছে যে কি হলো ব্যাপারটা। তো তখন মানে ওই জলটা বেরিয়ে যাওয়ার পরে মানে রমাদি মানে উনিও তো যেহেতু একজন ট্রেন নার্স, উনি তো বুঝতে পারেন, পালস চেক করেছে, তো দেখছে যে প্রেশারটা খুব মানে ড্রপ করে গেছে। পালস চেক করেছে, সব কিছু দেখে হার্ট রেট উনি সব করে বললো যে ওনার মানে প্রেশারটা ড্রপ করে গেছে। তো সঙ্গে সঙ্গে উনি কিছু আর কি খাবার এনে ওনাকে দিয়েছে, একটা ওই প্রোটিন পাউডার টাইপের কিছু একটা বাড়িতে ছিল, তো সেটাই উনি তখনকার মতো গুলে দিয়েছে। তো ওনার হাজব্যান্ডকে বলছে যে তোমার কি কোনো অ্যাসিডিটি হয়েছে, তোমার তো শুধু জল মতো বেরোলো দেখলাম। তো ওনার হাজব্যান্ড বলছেন যে আমার তো মানে ওনারা খুব হেলদি লাইফস্টাইল লিড করেন, মানে যদি বাড়িতে থাকে রমাদি 8:30 থেকে 8টার মধ্যে ওনার ডিনার কমপ্লিট হয়ে যায়, মানে মেনলি 8টার মধ্যেই হয়, কখনো খুব দেরি হয় যদি তাহলে 8:30, তারপরে ওনারা কেউই খান না। তো আর ওনার হাজব্যান্ডের গ্যাস অ্যাসিডিটি সেরকম কোনো সমস্যাও নেই। তো ওনার হাজব্যান্ড বলছে জানি না কি হলো, আমি ঘুমিয়েছিলাম, মনে হলো যেন আমার চোখ নাক মুখে কীরকম একটা জল মতো একটা কি ফিল হলো, তারপরেই আমার মনে হলো যেন শ্বাস নিতে একটু অসুবিধে হচ্ছে, মানে জলটা যখন বেরিয়ে গেল আমার বেশ ভালো লাগছে। এবার রমাদি তো বুঝতে পারছে যে গণ্ডগোল হয়েছে। তো তখন রমাদি বলতে তুমি যখন শুতে গেলে তখনও কি তোমার এরকম কিছু মনে হচ্ছিল, মানে তোমার ডিসকমফর্ট লাগছে কিছু বা এরকম কিছু? তখন বলছে না, আমার এরকম কিছু মনে হয়নি। তো রমাদি তখন ওনার হাজব্যান্ডের হাত দুটো চেপে ধরে বলছে যে তোমাকে একটা কথা বলছি, তুমি তো কখনো এগুলো বিশ্বাস করো না, কিন্তু আজকে আমি তোমাকে বলছি, তুমি জানি না বিশ্বাস করবে কি না। তখন তার আগে রমাদির হাজব্যান্ড রমাদিকে বলছে যে আচ্ছা তুমি জয়গুরু বলে চেঁচিয়ে উঠলে কেন, আমি তো শুনতে পেয়েছি। তখন রমাদি এই কথাটা বলছে যে তুমি তো এগুলো বিশ্বাস করো না, আমি যে জিনিসটা আজকে দেখেছি সেটা যদি আমি এখন তোমাকে বলি, আমি জানি না তুমি হয়তো এবারও বিশ্বাস করবে না, কিন্তু তুমি একবার ভালো করে ভেবে দেখো যে তোমার সাথে এটা কেন ঘটলো এবং কী ঘটলো। তো বলছে যে ওনার হাজব্যান্ড না তখন মানে হয় না দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদের নিজেদের সাথে যদি সেই ঘটনাটা ঘটে, এমন কিছু ঘটে যেটাকে সায়েন্স দিয়ে ডিফাইন করা যায় না, তারা কিন্তু তখন বিশ্বাস করে। তো তখন ওনার হাজব্যান্ড বলছেন যে হ্যাঁ কিছু তো একটা আনইউজুয়াল ব্যাপার ঘটেইছে, নাহলে আমার এরকম মনে হবে কেন। তো তখন রমাদি বলে যে আমি এরকম দেখলাম যে ওই মহিলাটা ঘরের মধ্যে মানে স্বপ্নে দেখলাম ঘরের মধ্যে, এবং আমার যখন চোখটা খোলে আমি দেখি তোমার পাশে কিছু একটা ছায়া মতো দাঁড়িয়ে আছে। তো ওনার হাজব্যান্ড সেদিন বিশ্বাস করে, বলে যে হ্যাঁ সত্যি কিছু তো ব্যাপারটা ছিলই, আমি হয়তো চোখে কিছু দেখিনি, কিন্তু আমার একটা কীরকম অস্বস্তি হওয়া শুরু হচ্ছিলো, আমি মনে হচ্ছিল আমি ঠিকমতো শ্বাস নিতে পারছি না, আমার খুব ভারী লাগছিল শ্বাসটা টানতে। তো এর পর থেকে একবার করে রমাদি আর একবার করে ওনার হাজব্যান্ড, মানে একবার এ অসুস্থ হচ্ছে, এ ভালো হচ্ছে, তো অন্যজন অসুস্থ হচ্ছে, এইরকমভাবে ওনাদের চলতে লাগলো। এবং দিনের পর দিন প্রায় গোটা 2 বছর রমাদি এবং ওনার হাজব্যান্ড প্রচণ্ড ভুগেছিলেন, মানে প্রচণ্ডই ভুগেছিলেন। তো এইরকম যখন হচ্ছে, ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছে না, তখন রমাদির একজন খুড়শাশুড়ি ছিলেন, তিনি পুরো ব্যাপারটা যখন শোনেন তিনি বলেন, মানে ওনারা শিলিগুড়িতেই থাকে, বলে যে একটা কাজ করো, তোমরা একবার এখানে আসো, এখানে একজন আছেন, তার কাছে একবার তোমাদেরকে নিয়ে যাবো, ঝাড়িয়ে দেবো। শিলিগুড়িতেই নাকি তার বাড়ি, সে নাকি খুব ভালো ঝাড়াতে পারে। তো সেখানে ওনারা যান। তো সেখানে যখন ওনারা গেছিলেন তখন ওই লোকটি নাকি বলেছিল যে আপনাদের উপরে একটা ভয়ঙ্কর আত্মার মানে নজর পড়েছে, এবং তার মেন রাগটা হচ্ছে রমাদির উপরে। এবার যেহেতু রমাদির হাজব্যান্ডের সাথে থাকে, ওনাদের কোনো ছেলে মেয়ে ওনারা নেননি, তো শুধু দুজনেই। তো বলছে যে সেই জন্যই এটা, এবং এই যে আত্মাটা যে মানে আর কি এর যে প্রভাবটা পড়েছে বা এর যে একটা কুনজর পড়েছে, কিন্তু তোমাদের কারোর একজনের ক্ষতি করে দেবে, মানে কারোর একজনের প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে। এবার রমাদি বলছে যে আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, আমার সাথে তাহলে কেন এটা হচ্ছে? উনি বললেন যে দেখো সেটা তো আমি বলতে পারবো না, তবে ইমিডিয়েট তোমাদের শরীর বন্ধ করা দরকার, তোমরা যদি ঠিকঠাক মানে ভাবে যদি তোমাদেরকে এই জিনিসটার মধ্যে থেকে যদি বার না করা যায়, তোমাদের কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে। আর সত্যি রমাদি এবং ওনার হাজব্যান্ড মানে 2 বছরে এত ভুগেছেন কোনো রকম কোনো কারণ ছাড়া, ওনারা আর মানে অবিশ্বাস করেনি কথাটায়। তো তখন বলে যে তোমরা আগে এক মায়ের মন্দিরে যাও, গিয়ে পুজো টুজো দাও, শিলিগুড়িতে সেবক রোডের ওখানে মায়ের মন্দির রয়েছে, সব জায়গায় ওরা পুজো টুজো দেয়। বলে যে তোমরা ঘরে সবসময় পুজো আর্চা দেবে, এবং যদি সম্ভব হয় তোমরা স্থান পরিবর্তন করো। আর সত্যি বলতে কি রমাদি বহুদিন ধরেই কাজ করছিলেন, এবং ওনার না মানে উনি যেটা লিখেছেন যে ওনাদের নেশা ছিল কাজ আর ঘোরা, এই দুটো,
যেহেতু ওনাদের কোনো ছেলে মেয়ে ছিল না, ফলে ছেলে মেয়ের জন্য সেভ করতে হবে বা তাদের এই পড়াশুনো আছে, এই আছে ওই আছে, সেই সব কোনো বার্ডেন ছিল না, ফলে ওনারা জীবনটাকে খুব এনজয় করতেন। কিন্তু বিগত 2 বছরে ওনারা এতটাই খারাপ সময় দেখেছেন যে মানে কাজও না ঠিকমতো করতে পেরেছে, না ঘোরাঘুরি তো দূরের কথা। তো যাই হোক, তো তারপরে ওই লোকটি 2টো তাবিজ দিয়েছিল দুজনকে, বলেছিল যে তোমরা পড়ে থাকবে এবং সব সময় মানে ঘুম থেকে মানে ওঠার পরে এবং যদি কখনো মনে হয় যে ভয় লাগছে, তোমরা মা দুর্গার নাম করবে। আর রমাদিকে বলেছিল, যেহেতু উনি দীক্ষিত ছিলেন, বলছে যে তোমার ক্ষতি হয়তো সেভাবে করতে পারবে না, কারণ তুমি সদ্গুরু দীক্ষিত, তুমি কৃষ্ণজির মন্ত্র তোমার মধ্যে আছে, কিন্তু ওনার হাজব্যান্ড দীক্ষিত ছিল না। তো বলেছিল যে মানে যে এনার উপরে প্রভাবটা বেশি পড়লেও পড়তে পারে, যেহেতু এখনও দীক্ষা হয়নি, গুরু দীক্ষা হয়নি। তো বলেছিল যে যেহেতু মানুষ ভালো, ভগবান বলে না যে সব কিছুর উপরে ভগবান, যে এই যে আত্মার যে একটা আক্রোশ তোমাদের উপরে পড়েছে, এতদিনে ওই আত্মার যা শক্তি তোমরা হয়তো বেঁচেই থাকতে না যদি তোমাদের কর্ম খারাপ হতো বা ভগবানের আশীর্বাদ যদি তোমাদের মাথার উপরে না থাকতো। যাই হোক, তো ওনাদের কোনো ক্ষতি হয়নি এবং তার 1 বছর পরে রমাদি রিটায়ারমেন্ট নিয়ে নেন, কারণ ওনার ভালো লাগছিল না। তো তারপরে ওনারা সবাই শিলিগুড়িতে চলে যায় এবং বাকি জীবনটা ওনারা এখন শিলিগুড়িতেই আছেন। কিন্তু যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে ওনারা হাওড়ায়, ওনাদের একটা বাড়ি ছিল, মাঝে মধ্যে ওনারা হাওড়ার বাড়িতেও আসেন। কিন্তু এই যে বিষয়টা কেন যে হয়েছিল এবং ওই আত্মাটা যে কী ছিল আর মহিলার মধ্যে যে কী এমন ভয়ঙ্কর শক্তি ছিল, সেটা কিন্তু আজও জানা যায়নি। তো ওখানে ওনার সাথে যে আরেকজন যে নার্স ছিল, সেও কিন্তু বলেছিল যে হ্যাঁ, আমার এটা মানে মনে হয়েছিল যে এটা খারাপ কিছু জিনিসই আছে ওই মহিলার মধ্যে, সে খুব একটা স্বাভাবিক নয়। যাই হোক, রমাদি খুব ভালো থাকুন, এটাই চাই উনি এবং ওনার হাজব্যান্ড। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।